মাস্টার্স শেষ পর্বের ছাত্ররা তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা মা উপন্যাসের সর্বশেষ ক্লাসটি উপস্থাপন করছি। সম্ভবত 7-8টি ক্লাস হয়েছে মা উপন্যাস সম্পর্কে। তো আমাদের পরে আরও কিছু কোর্স বাকি আছে, সেই জন্য আজকে আমরা মা উপন্যাসের সর্বশেষ ক্লাস। মা উপন্যাস ম্যাক্সিম গোর্কি। দুই উপন্যাসের কাহিনী, চরিত্র চিত্রণ এবং যে উপন্যাস হিসাবে মা উপন্যাসকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করেছি খুব সংক্ষিপ্তভাবে। তোমরা যদি উপন্যাসটি পাঠ করে থাকো তাহলে সেই কথাগুলো তোমাদের পক্ষে সহজে বোঝা সম্ভব হবে। যদি কেউ পড়ে না থাকো উপন্যাসটি, তাহলে তোমাকে বলবো যে তুমি উপন্যাসটি পড়ে ফেলো। তো মা উপন্যাসের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে যে আমরা দীর্ঘ কথা বলেছি। বাস্তবের একটি ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে যে একজন চরিত্র, সেই চরিত্রকে কেন্দ্র করে ম্যাক্সিম গোর্কি তার মা উপন্যাস লিখেছেন। যেমন তোমরা যদি প্লটের দিকটা দেখো, যে কাহিনীর দিকটা, সেখানে লক্ষ্য করবে যে মা উপন্যাস যেখানে সমাপ্তিটা আনা হয়েছে, সেই সমাপ্তি এটা কিন্তু পরিপূর্ণভাবে লেখক টানেননি, হয়তো বা ইচ্ছা করি কিংবা তিনি টানতে চাননি। তো যাকে যে সমাপ্তিটা টানলেন, যখন সমাপ্ত হলো যে মা ধরা পড়লেন, মা গিয়েছিলেন পাভেল ব্লাশভ অর্থাৎ তার ছেলে, সেই ছেলের যে বক্তৃতা সম্বলিত যে লিফলেটগুলো, সেই লিফলেটগুলো বিতরণ করার জন্য সেখানে মা ধরা পড়লেন। আর পাভেল ব্লাশভের শাস্তি হলো তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে। তো সেই অবস্থায় লেখক ম্যাক্সিম গোর্কি মা উপন্যাস সমাপ্ত করলেন। যেই নিয়ে সমালোচনা থাকতেই পারে, তবে যেই কথাটি সত্য যে বিশ্বের সবচেয়ে বহুল পঠিত উপন্যাস হচ্ছে মা। যেমন কি যারা সমাজতন্ত্র, এই যে কার্ল মার্কসের যে সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্রের মতাদর্শী যারা নন কিংবা সমাজতন্ত্রকে যারা পছন্দ করেন না, তারাও কিন্তু এই মা উপন্যাসের ভক্ত। কারণ মা উপন্যাস একটি সমাজ পরিবর্তনের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনাটি দান করেছে এই মা উপন্যাস। পৃথিবীতে খেয়াল করে দেখো, যুগে যুগেই কিন্তু মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত কিংবা শোষিত হয়েছে। কাদের দ্বারা? মানুষের দ্বারা। সেই মানুষ কারা? যে রাজতন্ত্রের প্রতীক কিংবা যারা সামন্ততন্ত্রের প্রভু কিংবা যারা নিয়ন্ত্রণকারী শক্তি, যারা সংখ্যায় কম কিন্তু বেশি মানুষকে যারা বাহুবলে নিয়ন্ত্রণ করেছে, শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করেছে। যেমন কি তোমরা খেয়াল করে দেখো যে ফ্রান্সেও গিলোটিনের মতো যন্ত্র দিয়ে মানুষকে হত্যা করা হতো। এবং কেউ যদি অপরাধ করে তাহলে শাস্তি পাবে, সেটা নির্ঘাত সত্য। কিন্তু একজন বিনা অপরাধীকেও, যে একজন নিরপরাধীকেও কিন্তু যে সাক্ষীদের সাক্ষী সাবুত সংগ্রহ করে প্রমাণ করা যায় যে সে অপরাধী, সেটাই সমস্যা। যে একটি প্রচলিত কথা রয়েছে যে 10 চক্রে ভগবান বোধ, 10 জন যেটা বলে সেটাই সত্য। ভগবানও ভূতে রূপান্তরিত হয়ে করা যেতে পারে। তো একজন নিরপরাধ ব্যক্তিকেও কিন্তু রাষ্ট্রযন্ত্রের সহায়তায় যে অপরাধী প্রমাণ করা যেতে পারে, যে ঘটনাগুলো বিশ্বে বহুবারই ঘটেছে। তোমরা সক্রেটিসের কথা জানো, সক্রেটিসের যে জীবনী, সেই জীবনী তোমরা পড়েছো এবং জানো যে সক্রেটিসকেও কিন্তু নিরপরাধী ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করেই কিন্তু তার মৃত্যুদণ্ড, হেমলক পান করে মৃত্যুদণ্ড ঘোষণা করে। যে বিশ্বের ইতিহাসে যুগে যুগেই কিন্তু যেই ঘটনাগুলো সংগঠিত হয়েছে, তো যেই ঘটনার যে প্রতিবাদ কখনো কখনো হয়নি। যেমন সক্রেটিস নিজেই কিন্তু প্রতিবাদ করেছেন। তার প্রতিবাদটা ছিল যে তিনি এই শাস্তিকে বরণ করেই কিন্তু তার প্রতিবাদ তিনি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। যেমন সেই জন্যই সক্রেটিস সারা পৃথিবীতে যা বহুল আদৃত এবং সারা পৃথিবীর মানুষ যখন সক্রেটিসকে পূজা করে, যেটি বাস্তব সত্য। তো যাকে যুগে যুগে যে নিপীড়ন নির্যাতন হয়েছে মানুষের মাঝে, সেই নিপীড়ন নির্যাতনের তোমরা খেয়াল করে দেখো, ফরাসি বিপ্লব যখন সংগঠিত হলো, সেই ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু যে মানবাধিকার, স্বাধীনতা, মৌলিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা, যে বিষয়গুলো
যেই বিষয়গুলো কিন্তু মানুষের সামনে প্রথম আসলো। তো আমরা বর্তমানকালে যে ইউরোপীয় সভ্যতা লক্ষ্য করছি যে তারা জ্ঞান বিজ্ঞান সব কিছুই তারা এগিয়ে গেছে, কিন্তু তারাও কিন্তু এক সময় পিছিয়ে ছিল। সেই যে ইউরোপের যে বিভিন্ন সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় লক্ষ্য করা যায় যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, শোষণ সেগুলো কিন্তু চলেছে। তো ফরাসি বিপ্লবীর মধ্য দিয়ে যে নীতি নৈতিকতা পৃথিবীতে আসলো, যে আমরা পরবর্তীকালে লক্ষ্য করলাম যে কার্ল মার্কসের যে দাস ক্যাপিটাল, সেই দাস ক্যাপিটালের মধ্য দিয়ে কার্ল মার্কস যে একটি নীতি, একটি সাম্যবাদের যে নীতি প্রচার করলেন, যে কার্ল মার্কস লক্ষ্য করলেন যে সমাজের যে শোষণ বঞ্চনা, যারা শোষণ করছে আর যারা শোষিত হচ্ছে, যার মাঝে সংঘাতটা কোথায়, যে কারণটা হচ্ছে এই সম্পদ। কারণ সম্পদ এক পক্ষ কুক্ষিগত করে রেখেছে, যার এক পক্ষ সেই কোনো ক্রমে তাদের জীবিকা নির্বাহ করছে। যে তাহলে কার্ল মার্কস চিন্তা করলেন যে সম্পদকে যদি সুষমভাবে বন্টন করে দেয়া যায়, তাহলেই তো সেই সমস্যার সমাধান হয়ে যায়। এবং এই যে সাম্যবাদ, যেটি পরবর্তীকালে পৃথিবীতে সমাজতন্ত্র হিসাবে পরিচিত হলো। যে সমাজতন্ত্র, কেউ বলেন কমিউনিজম, কেউ বলেন সোশ্যালিজম, তো যাকে যে সোশ্যালিজম সমাজতন্ত্রের প্রতিষ্ঠা পেল, যে প্রতিষ্ঠাটা করলেন প্রথম সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত পেল, যার নেতৃত্বে তিনি হলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। এবং যেই লেনিন মূলত কার্ল মার্কসের যে থিওরি, কার্ল মার্কসের থিওরি থেকে তিনি উদ্বুদ্ধ হয়ে তিনি রাশিয়ায় যে বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে, রাশিয়ার বঞ্চিত জনগোষ্ঠী যারা নির্যাতিত হতো জারদের দ্বারা, রাশিয়ায় যারা ক্ষমতায় থাকতেন তাদেরকে বলা হতো জার, সেই জারদের দ্বারা যারা সাধারণ মানুষ নির্যাতিত, কৃষক শ্রমিক জনতা নির্যাতিত, নিপীড়িত, শোষিত হতো। এবং লেনিন এই সাধারণ মানুষের একটি সমাজ প্রতিষ্ঠার জন্যই তিনি এই যে বলশেবিক বিপ্লব, যেটি আরেকটি নাম হচ্ছে রুশ বিপ্লব, সেই রুশ বিপ্লবের নেতৃত্ব দান করলেন লেনিন। এবং তার নেতৃত্বেই বলশেবিক বিপ্লবে শ্রমিক জনতা সাফল্য লাভ করলো, এবং লেনিন হলেন এই সোভিয়েত ইউনিয়নের পরিচালক ব্যক্তি। তো যাকে তোমরা খেয়াল করে দেখো, এই যে উপন্যাসটি যে আমরা পড়ছি কিংবা পড়াচ্ছি, সেই যে উপন্যাসটি কিন্তু রচিত হয়েছে 1907 সালে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের যে বিপ্লব, সেই বিপ্লব সংগঠিত হয়েছে 1917 সালে। আর যেই যে উপন্যাসটি আরও 10 বছর আগে রচিত হয়েছে। এবং যেই উপন্যাসটি মূলত হচ্ছে ম্যাক্সিম গোর্কি লিখেছেন এই যে বিপ্লবটা, হ্যাঁ তোমরা তো বুঝতেই পারছো যে ম্যাক্সিম গোর্কি কার্ল মার্কসের যে সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্রের থিওরি দ্বারা প্রভাবিত ছিলেন বিধায়ী এই বিশাল দেশ রাশিয়ায় কেমনে সমাজতন্ত্রটা প্রতিষ্ঠা করা যায়, সেই জন্যই তিনি এই বিপ্লবের একটি দিক নির্দেশনা দানকারী একটি গ্রন্থ রচনা করলেন, যে গ্রন্থটি হলো এই মা উপন্যাস। এবং তিনি কার্ল মার্কস যে গ্রন্থ লিখেছেন দাস ক্যাপিটাল, সেটি কিন্তু যে উপন্যাস না, সেটিকে তোমরা প্রবন্ধের মতো বলতে পারো, যে বিভিন্ন তত্ত্বের দিক নির্দেশনা তিনি দান করেছেন। কিন্তু কার্ল মার্কস উপন্যাস খেয়াল করে দেখো, যে উপন্যাস কিন্তু মানুষের জীবনের সাথে খুব বেশি সম্পৃক্ত। সাহিত্যের অন্যান্য যে আঙ্গিকগুলো, সেই অন্যান্য আঙ্গিকগুলোর সম্পৃক্ততা কিন্তু এতটা নাই যতটা উপন্যাসের আছে। উপন্যাস খুব সক্রিয়ভাবে মানব মনকে প্রভাব বিস্তার করে। এবং যে উপন্যাসের যে আরেকটি বৈশিষ্ট্য, যে সমাজের কাহিনী থেকেই এই উপন্যাস রচিত হয়, যে চরিত্রগুলো তৈরি হয় সেটিও সমাজ থেকে। তোমার আশেপাশের যে জীবন, পরিবেশ, প্রতিবেশ, আশেপাশের মানুষ, এই সব কিছুই কিন্তু উপন্যাসের অন্তর্ভুক্ত। সাথে যুক্ত হয় লেখকদের যে জীবন চেতনা, জীবনবোধ। এবং লেখকই জীবনটাকে কেমনে উপস্থাপন করছে, যে আমরা যে একদিন যেই মা উপন্যাসের কাহিনী, চরিত্র চিত্রণ, ভাষা, সেগুলো নিয়ে কথা বলেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। যে একটু খেয়াল করে দেখবা যে কার্ল মার্কস না, এই ম্যাক্সিম গোর্কি এই কার্ল মার্কসের থিওরিটাকে কেমনে সমাজে প্রতিফলিত করা যায়, তার জন্য তিনি তৈরি করলেন উপন্যাস। এবং যে উপন্যাসে তিনি যে চরিত্রগুলোকে নিয়ে আসলেন, সেই চরিত্রগুলো সেই সময়কার রাশিয়ার যে বাস্তব চরিত্র।
মা উপন্যাসের প্রথম অধ্যায়টির কথা যে আমরা বারবারই তোমাদেরকে বলি যে বিপ্লবের পূর্ববর্তী যে রাশিয়া সমাজ, সেই রাশিয়া সমাজের প্রতিনিধিত্ব করছে মা উপন্যাসের প্রথম অধ্যায়, যার একটি প্রধান চরিত্র হচ্ছে পাভেল ব্লাসোভের বাবা মিখাইল ব্লাসোভ। যেমন খেয়াল করো যে গোর্কি কেমনে পর্যায়ক্রমিকভাবে যে উপন্যাসটাকে বিন্যস্ত করেছেন, এবং চরিত্রগুলো ক্রমশ উন্নতির দিকে ধাবিত হয়েছে। এবং এই সমাজ, রাশিয়ার সমাজ চিত্রটাকে বোঝানোর জন্য তিনি যে প্রথম অধ্যায়টা তোমরা নিশ্চয় মনে আছে যে যন্ত্র দানব কেমনে মানুষগুলোকে শুষে নিচ্ছে, যে প্রভাত বেলায় যখন সাইরেন বেজে উঠে তখন এই কাঁচা ঘুমে থেকে শ্রমিকরা উঠে দৌড়াতে শুরু করে কারখানার দিকে। সারাদিন তাদের হাড় খাটুনি পরিশ্রমের পরে তারা যখন সন্ধ্যায় ফিরে আসে, লেখক একটু চমৎকার মন্তব্য করেছেন যে তোমরা খেয়াল করে দেখবা রাস্তায় যেখানে যে মেশিন দিয়ে আখ থেকে রস বের করা হয়, সেই রকম যে যন্ত্র দানবী সমস্ত মানুষগুলোর শ্রমটা শুষে নিয়ে একটা এই আখের ছুবড়াগুলোকে যেন উগরে দিয়েছে, উপড়ে ফেলেছে। তো এই যে মানুষের জীবন, অর্থাৎ বিপ্লব পূর্ববর্তী রাশিয়ার যে চিত্র, সেই চিত্রটা কিন্তু ম্যাক্সিম গোর্কি তার প্রথম অধ্যায়ে উপস্থাপন করলেন, যার আগেই বলেছি প্রধান চরিত্র হচ্ছে মিখাইল ব্লাসোভ। এবং যেই জাতীয় সমাজ ব্যবস্থা তুমি তোমার দেশে কিংবা পার্শ্ববর্তী দেশে যে বস্তির জীবনগুলো আছে, সেই বস্তির জীবনগুলোর দিকে যদি একটু তাকিয়ে দেখো, তাহলে দেখবা সেখানে নীতি, নৈতিকতা, আদর্শবোধ, শিক্ষা কোনো কিছুই নাই। তবে যেটা ঠিক, শিক্ষা থাকলেই যে মানুষ খুব ভদ্র বিনয়ী হয়ে যায় তাও কিন্তু না। কারণ যে আমরা অপকর্ম বেশি করি কিন্তু শিক্ষিত জনগোষ্ঠী, অশিক্ষিত জনগোষ্ঠী অপকর্ম কম করে, সেটি বাস্তব সত্য। তো যাক, যে তাহলে এই যে জীবন, যে নিম্ন শ্রেণী, আমি নিম্ন শ্রেণীর বললাম এই জন্য যে অর্থনৈতিকভাবে যদি সমাজকে বিন্যস্ত করো তাহলে উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী, আর একটি শ্রেণী আছে মধ্যবিত্ত শ্রেণী। যে তাহলে এই আর্থিকভাবে যেই নিম্ন শ্রেণীর মানুষ, যাদের নীতি, নৈতিকতা, আদর্শ সব কিছু ধ্বংস হয়েছে, কেন ধ্বংস হয়েছে? হয়তো বা এক সময় ছিল ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়েছে? এই বঞ্চনা এবং শোষণের কারণে। সপ্তাহে তারা যে একটা দিন ছুটি পায়, রবিবার, সেদিন তারা কেউ কেউ গির্জায় যায়, তারপর হইহল্লা করে, সারাদিন মদ্যপান করে, অশ্লীল গালাগালি করে, বাসায় ফিরে তারা বাসার লোকজনের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করে। এবং পাভেল ব্লাসোভের যে মা পেলাগিয়া নীলভনা, সেই পেলাগিয়া নীলভনা কিন্তু তার মাথার যে ক্ষত, কপালের যে ক্ষত, সেই ক্ষত চিহ্ন কিন্তু বয়ে বেড়াচ্ছেন সেই সমাজের চিত্র হিসাবে, যে চিত্র তার স্বামী মিখাইল ব্লাসোভ তাকে উপহার দিয়েছে। তো এই যে বঞ্চনার চিত্রটা, যেই বঞ্চনার চিত্রটাই কিন্তু লেখক পাঠকের সামনে তুলে ধরলেন খুব নিখুঁতভাবে। এবং তারপর থেকেই যে খেয়াল করো যে মিখাইল ব্লাসোভ যখন মারা গেলেন, এই মৃত্যুর পর থেকেই কিন্তু মূলত বিপ্লবের যে ধাপগুলো, সেই ধাপগুলোর সূচনা হয়েছে। তার পূর্বে প্রথম অধ্যায়ে রাশিয়ার যে সমাজ ব্যবস্থার বর্ণনা দিলেন, যে বঞ্চিত, শোষিত সমাজ ব্যবস্থার বর্ণনা, সেখানে কিন্তু দুটি সমাজের চিত্র আছে। যারা কারখানার মালিক তারা হচ্ছে এক জাতের মানুষ, আর যারা কারখানার শ্রমিক তারা হচ্ছে আরেক জাতের মানুষ। অর্থাৎ মালিক যারা তারা হচ্ছে শোষক, আর শ্রমিক যারা তারা হচ্ছে বঞ্চিত, শোষিত জনগোষ্ঠী। যে তাহলে এই যে দুইটি শ্রেণীকে যে উপস্থাপন করলেন, এই দুইটি শ্রেণীর এই বিভেদ, যে পার্থক্যটা তুলতে হলে যা করতে হবে সেটি হচ্ছে একটা বিপ্লব। সেই বিপ্লবটা কেমনে সংগঠিত হতে হবে? বিপ্লবের মূল বিষয় কিন্তু মানুষ। বিপ্লব কার জন্য? মানুষের জন্য। এবং বিপ্লব কারা করবে? এই মানুষই তো বিপ্লব করবে। বিপ্লব করে তাদের অধিকার প্রতিষ্ঠা করবে। তাহলে এই যে সাধারণ মানুষকে জাগ্রত করার জন্য, তোমরা খেয়াল করো প্রথম অধ্যায়ের সমাপ্তির, অর্থাৎ মিখাইল ব্লাসোভের মৃত্যুর
পরেই কিন্তু পাভেল ব্লাশভের উত্থান শুরু হলো। মিখাইল ব্লাশভের জীবদ্দশায় কিন্তু এই পাভেল ব্লাশভ কিংবা পাভেল ব্লাশভের মা পেলাগিয়া নিলভনার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। তারা মার খেয়েছে, শোষিত হয়েছে বাবার দ্বারা কিংবা স্বামীর দ্বারা। তারপর মিখাইল ব্লাশভের মৃত্যুর পরেই কিন্তু পাভেল ব্লাশভ সক্রিয়ভাবে যে উপন্যাসে প্রবেশ করলো, অর্থাৎ লেখক তাকে সক্রিয়ভাবে যে উপন্যাসে নিয়ে আসলেন। তো পাভেল চরিত্রটি প্রথম দিকে খেয়াল করো, প্রথম দিকেও কিন্তু অর্থাৎ সমাজের যে বৈশিষ্ট্য, সমাজের আশপাশের মানুষ যা করে, একটা কিশোর কিংবা একটা যুবক তা থেকে প্রভাবিত হবে, সেটা খুব স্বাভাবিক। পাভেল ব্লাশভও প্রভাবিত হয়েছে। তার যে প্রথম দিককার যে কিছু বর্ণনা সেখানে লক্ষ্য করে দেখো, সেই বর্ণনা যে আমরা কি পাই, যে তার বাবা যা করেছে, আশপাশের মানুষ যা করছে, পাভেল ব্লাশভও সেই দিকে ঝুঁকে পড়ার চেষ্টা করেছে। কিন্তু আস্তে আস্তে তার বোধ শক্তি জাগ্রত হয়েছে। সেই বোধ শক্তি যখনই জাগ্রত হলো, তখনই তার মাথায় চিন্তা ঢুকলো যে তারা কেন বঞ্চিত হচ্ছে, তাদের এই জীবন ব্যবস্থা কেন, এই যে শোষণ এবং বঞ্চনার যে চিত্র, সেই চিত্রটা থেকে কেমনে তারা মুক্তি পেতে পারে। সেজন্য সে পৃথিবীর সমস্ত বঞ্চিত মানুষের ইতিহাস যে সমস্ত বইগুলো লিখেছে, সেই বইগুলো বিভিন্ন জনের মাধ্যমে আস্তে আস্তে সংগ্রহ করতে শুরু করলো। এই যে পাভেল ব্লাশভের উত্থান হলো উপন্যাস, এবং তার এক ঘনিষ্ঠ বন্ধু যে খকল, সেই খকল তার বাড়িতে আশ্রয় নিল, এবং দুই বন্ধু যে একসাথে মিলে যে প্রাচীন যে সমাজ ব্যবস্থা, খেয়াল করে দেখো, তারা আর এখন রবিবারে গির্জায় যায় না, প্রার্থনায় যায় না, তাদের কাছে মনে হয়েছে যে এইগুলো খুব ঠুনকো। সেই জন্যই তারা এই যে বইগুলো, যেখানে বঞ্চিত মানুষের ইতিহাস আছে, সেই বঞ্চনা থেকে মুক্তির ইতিহাস আছে, সেই বইগুলো তারা পাঠ করতে শুরু করলো, এবং তার মধ্য দিয়ে তারা একটি দিক নির্দেশনা পাবার চেষ্টা করলো যে কেমনে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা যায়। যে তাহলে উপন্যাসে যেইখানে এসে লক্ষ্য করো যে পাভেলের উত্থানটা শুরু হলো, এবং পাভেল ক্রমে ক্রমেই বিকশিত হলো। প্রথমেই এই যে কারখানার যে মালিক যারা, তাদের সাথে পাভেলদের বিদ্রোহটা শুরু হলো, যে অন্যায়ভাবে জলাভূমি পরিষ্কারের জন্য যে অন্যায়ভাবে শ্রমিকদের টাকা কেটে নেওয়া হলো, সেইখানে পাভেল প্রতিবাদী হয়ে উঠলো, এবং মোটামুটি সে শ্রমিকদের নেতা হিসাবে নিজেকে পরিগণিত করলো। সেটাই কিন্তু পাভেলের উত্থান শুরু হলো, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে পাভেল সহায়তা পেয়েছে, অর্থাৎ সক্রিয় ভূমিকাকারী চরিত্র, খেয়াল করো নাতাশা, সাশা, সোফিয়া, তারপরে যে জাতীয় যারও বেশ কিছু চরিত্র, সেই চরিত্রগুলো পাভেলকে সক্রিয়ভাবে সহায়তা করে গেছে। যে তাহলে যে পাভেলের উত্থানটা শুরু হলো, সেই পাভেলের উত্থানের মধ্য দিয়ে কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লবের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনাটা যে আমরা লক্ষ্য করছি। তাহলে লেখক যে কাহিনীটিকে তৈরি করেছেন, সেই কাহিনীটির ভিত্তি হচ্ছে এই সমাজতান্ত্রিক বিপ্লব কেমনে সংগঠিত হতে পারে, তার জন্যই লেখক কাহিনীটি তৈরি করেছে। যে তাহলে যে আমরা পূর্বেই বলছিলাম, মানুষের এই যে বঞ্চনা, শোষণ, বঞ্চনা, সেই বঞ্চনা যা থেকে মুক্তি দেওয়ার জন্যই যে বিপ্লবটি সংগঠিত হতে যাচ্ছে কিংবা হবে, সেই বিপ্লবটি কেমনে হতে পারে তারই পথ দেখিয়েছেন এই ম্যাক্সিম গোর্কি। উপন্যাস কাকে বলে তা তোমরা জানো, তোমরা মাস্টার্সে পড়ছো, যে উপন্যাসের সংজ্ঞার প্রেক্ষিতে যে আমরাও কথা বলেছি, আমিও কথা বলেছি, যে উপন্যাসের সংজ্ঞার প্রেক্ষিতে যদি মূল্যায়ন করো, তাহলে ম্যাক্সিম গোর্কির যে মা উপন্যাসের সার্থকতা কেমন নিশ্চয়ই তোমরা মূল্যায়ন করতে পারবে। যে জীবনের চিত্র আমরা পাই, সেই জীবন যদিও যে আমরা লক্ষ্য করছি আক্ষরিক অর্থে জন্ম মৃত্যুর প্রেক্ষিতে পাভেলের যে জীবন, সেই জীবন এখানে খণ্ডিত, কিন্তু এই খণ্ডিত জীবন কিন্তু মুখ্য না। পাভেলের যে কর্ম, সে সাইবেরিয়া নির্বাসিত হয়ে গেছে, তাতে কিছু যায় আসে না, কিন্তু এই যে মুক্তির যে নির্দেশনা, তার যে কর্মযজ্ঞটাকে সে শুরু করেছে, সেই কর্মযজ্ঞটাই হচ্ছে আসল বিষয়, সেটাই তার জীবন। এবং যে জীবনে জড়িয়ে পড়েছে পাভেলের মা পেলাগিয়া নিলভনা। এবং
তোমরা যে আরেকটু লক্ষ্য করে দেখো যে পেলাগিয়া নীলভোনার উত্থান কিন্তু যারও পরে, যদিও সে উপন্যাসের প্রথম দিক থেকে আছে একজন বঞ্চিত নারী হিসাবে, যে সারা জীবনে নির্যাতিত হয়েছে, সেই নির্যাতনের যে ক্ষতের চিহ্ন তার কপালে রয়ে গেছে, এবং তার যে পরিবর্তনটা সে কিন্তু ধর্মভীরু। সে সকালে যখন ঘুম থেকে ওঠে তার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে, রাতে যখন ঘুমাতে যায় সে প্রার্থনা সেরে ঘুমাতে যায়, কিন্তু পাভেল সেই দিকে গেল না। তার কাছে মনে হয়েছে যে এগুলো ঠুনকু। সেই জন্য মানুষের মুক্তির যে পথ, সেই মুক্তির পথ যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা সে খুঁজে পেল কার্ল মার্কসের যে দাস ক্যাপিটাল, সেই দাস ক্যাপিটাল গ্রন্থের মাধ্যমে। এবং তাহলে লেখক যে কাহিনীটা তৈরি করলেন কিংবা যে চরিত্রগুলো তিনি পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত করলেন, সাজালেন, সেগুলো খেয়াল করে দেখো যে পাভেল চরিত্রটা ক্রমশ পরিণতির দিকে ধাবিত হচ্ছে। যে দৃঢ়তাবোধ, খুব দৃঢ়তাবোধ দিয়ে পাভেলকে লেখক তৈরি করেছেন, যে কোনো কিছুতেই যে পিছপা হয় না। সে কিন্তু জানে তার শাস্তি অনিবার্য, এবং তার শাস্তি হয়েছে, নির্বাসন দণ্ড হয়েছে, কিন্তু তারপরও সে যখন সাক্ষ্য মঞ্চে সাক্ষ্য দিচ্ছে, অর্থাৎ তার নিজের কথাগুলো বলছে, সে চমৎকার দিক নির্দেশনামূলক বক্তৃতার মধ্য দিয়ে তার সমস্ত নিখুঁত তত্ত্বগুলো দর্শকদের সামনে উপস্থাপন করে দিচ্ছে। এবং পরবর্তীকালে তার মা পেলাগিয়া নীলভোনা এই পাভেলের বক্তৃতাটাকেই লিফলেট হিসাবে তৈরি করে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সারা রাশিয়ায় তিনি কাজ শুরু করে দিয়েছেন। কখনো কৃষকের কাছে যাচ্ছেন, কখনো শ্রমিকের কাছে যাচ্ছেন, বিভিন্ন জায়গায়, এবং সেই পর্যায়ে তিনি ধরা পড়লেন। আমরা শুরুতেই বলছিলাম লেখক হয়তোবা দেখবা পরিশিষ্ট নামক পরিশিষ্ট, অর্থাৎ উপন্যাসের সমাপ্তির পরে যে একটু বাড়তি অংশ লেখক যোগ করে দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে পাঠককে অনেকটা অর্থাৎ পাভেল, ব্লাসভ এবং মাকে সমস্যা সংকুল অবস্থায় রেখেই কিন্তু লেখক উপন্যাসটার সমাপ্তি টেনে দিয়েছেন। যে পিউতর জালোমভকে কেন্দ্র করে তিনি বাস্তব যে চরিত্রটিকে কেন্দ্র করে তিনি পাভেল চরিত্রটি তৈরি করেছেন, সে কিন্তু পরবর্তীকালে সাইবেরিয়া থেকে ফিরে এসেছিল, এবং ম্যাক্সিম গুরকির সক্রিয় সহায়তা ছিল তাকেই সাইবেরিয়া থেকে ফিরিয়ে আনার জন্য, এবং পরবর্তীকালে সে বিপ্লবে যুক্ত হয়েছে। যেমন কি তোমরা জানো যে ম্যাক্সিম গুরকি নিজেও এই বিপ্লব দ্বারা উদ্বুদ্ধ ছিলেন, যেমন বিপ্লবের একজন সক্রিয় কর্মী ছিলেন ম্যাক্সিম গুরকি নিজেও। যদিও পরবর্তীকালে স্টালিন যখন ক্ষমতায় আসলেন, স্টালিনের সাথে তার মতপার্থক্য শুরু হয়েছিল, এবং অনেকটা স্টালিন তাকে গৃহবন্দী করেই রেখেছিলেন, সেটিও কিন্তু সত্য। সেটা ধরো ম্যাক্সিম গুরকির মৃত্যুর পূর্ববর্তী সময় 1933-34 সেই সময়ের দিকে হবে। তাহলে আমরা যে কথা বলছিলাম যে এই যে পর্যায়ক্রমিকভাবে চরিত্রগুলো লেখক তৈরি করলেন, কাহিনীটাকে বিন্যস্ত করলেন, যেমন ক্রমশ একটি পরিণতির দিকে নিয়ে গেলেন, এবং যার মধ্য দিয়ে এই যে জীবন ব্যবস্থা পরিবর্তনের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা তিনি দান করে গেলেন। এই যে পাভেল চরিত্র ক্রমশ বিন্যস্ত হলো, সে দৃঢ় থেকে দৃঢ়তর একটি অবস্থায় পৌঁছতে শুরু করলো, এবং তার এই বিপ্লবের সাথে যুক্ত হলেন তার মা পেলাগিয়া নীলভোনা। এবং যে মা চরিত্রটা খেয়াল করে দেখো যে কতভাবে লেখক পরিবর্তিত করার চেষ্টা করেছেন। যে মা স্বামীর জীবদ্দশায় যে মাকে দেখাই যেত না, সেই মা পাভেল ব্লাসভ তার সন্তান যখন এই রাজনীতির দিকে ঝুঁকে পড়ল, অর্থাৎ মানুষের অধিকার আদায়ের সংগ্রামের দিকে যখন সে ঝুঁকে পড়ল, মা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কারণ মা সারা জীবন যে সমাজ ব্যবস্থা দেখেছেন, সেই সমাজ ব্যবস্থা হচ্ছে বঞ্চিত শোষিত মানুষের বঞ্চনার সমাজ। সেই মানসিকতা থেকে মুক্ত হয়ে ছেলেকে সমর্থন করতে মার কিন্তু খানিকটা সময় চলে গেছে। মাও তারপরে বুঝলেন তার ছেলে যে পথে আছে সেই পথটি হচ্ছে সঠিক পথ, সেই পথটি হচ্ছে মানুষের মুক্তির পথ। এবং তারপরে তিনি ছেলে এবং ছেলের বন্ধুবান্ধব যারা এই বিপ্লবের পথে অগ্রসর হচ্ছে তাদেরকে সমর্থন দান করতে শুরু করলেন, এবং নিজে সক্রিয়ভাবে তাদের সহযোগিতা এগিয়ে আসলেন। তাহলে যে মা ছিল পাভেলের একার মা, মিখাইল ব্লাসভের স্ত্রী পাভেলের মা,
পেলাগিয়া নীলভনা, সেই পেলাগিয়া নীলভনা কিন্তু পরবর্তীকালে বিশ্বের তাবৎ শোষিত জনগোষ্ঠীর মা হিসাবে পরিগণিত হলেন। এই যে মা উপন্যাস, খেয়াল করে দেখো যে নামকরণটি মা কেন? এই পেলাগিয়া নীলভনা পাভেল ব্লাসোভের মা রূপান্তরিত হলেন সমস্ত শোষিত জনগোষ্ঠীর মা হিসাবে, পৃথিবীর সমস্ত শোষিত বঞ্চিত মানুষের মা হিসাবে ম্যাক্সিম গোর্কি তাকে তৈরি করলেন। এবং সেই কারণেই খেয়াল করো নামকরণটিও করেছেন মা। যে তাহলে যেই হলো যে উপন্যাসের কাহিনী বিন্যাস, চরিত্র চিত্রণ, কার্ল মার্কসের থিওরির প্রেক্ষিতে বিপ্লব কেমনে সংগঠিত হতে পারে, ম্যাক্সিম গোর্কি তার দিক নির্দেশনাগুলো দিয়ে গেলেন। যে আমরা তোমাদের সাথে যে একদিন মার্কসীয় নন্দন তত্ত্বের প্রেক্ষিতে এই মা উপন্যাসের কিছুটা মূল্যায়ন করেছিলাম, মনে আছে বোধহয়? যে কার্ল মার্কস বলতেন যে এই যে নন্দন তত্ত্ব, এই যে আর্ট শিল্প মানে হচ্ছে সমাজ যদি বঞ্চিত থাকে তাহলে শিল্প কি? তাহলে বঞ্চনার যে চিত্র, সেই অর্থাৎ আশপাশের যে সমাজ, সেই সমাজের প্রতিফলনটাই হচ্ছে শিল্প। এখানে বাইরের কোনো কল্পনা, বাইরের কোনো অতি কল্পনা, রোমান্টিকতা যেগুলোর দরকার নাই, কিংবা ভাববাদের কোনো দরকার নাই। এবং তার প্রেক্ষিতে তিনি তার যে সমাজ, সেই সমাজকে তিনি বিন্যস্ত করেছেন, তৈরি করেছেন, সেই চিত্রই তিনি উপস্থাপন করেন। আমরা যে অনেক কথা বললাম, আমি শুরুতেই বলে নিয়েছি যে মা উপন্যাস সম্পর্কে আজকে আমাদের শেষ ক্লাস, এবং পরবর্তী ক্লাসে যে আমরা শেক্সপিয়রের হ্যামলেট হ্যামলেট নাটকটি পাঠ করতে শুরু করব। তোমরা যে একটু কথা বলে নেই যে ট্র্যাজেডি সম্পর্কে যে একটু মোটামুটি তথ্য জানো, তারপরে একটু ভালো করে জেনে নিও যে ট্র্যাজেডির উৎপত্তি, বিকাশ, সেই দিক নির্দেশনা, ট্র্যাজেডি কেমন হয়, ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো জানিয়ে নিও, যে আমরা পরবর্তী ক্লাসে যে বিষয় নিয়ে কথা বলবো। যে তাহলে সামগ্রিকভাবে যে আমরা মা উপন্যাস নিয়ে কথা বললাম, 8 থেকে 10টি ক্লাস বোধহয় হয়েছে। আমি মনে করি না যে এর বাইরে যার কিছু আমার বলার আছে। যার বাকিটুকু তোমরা মাস্টার্স শেষ পর্বের ছাত্র, সেই হিসাবে তোমরা নিজেরা যদি কিছু বাকি থাকে সেইটুকু নিজেরাই বুঝে নেবে। তবে যে উপন্যাসটি কেউ যদি পাঠ না করে থাকো, যে উপন্যাসটি পাঠ করো, তাহলেই তোমাদের যে বোধ শক্তি, যে উপন্যাসের যে মূল বিষয়, সেই মূল বিষয় বুঝতে তোমাদের কোনোই সমস্যা হবে না। তবে যেই কথাটি বলেই শেষ করি, যে বিশ্বের যত শ্রেষ্ঠ উপন্যাস আছে তার একটি হচ্ছে এই মা উপন্যাস, যার লেখক ম্যাক্সিম গোর্কি। যে শব্দগুচ্ছটির অর্থ হচ্ছে তিক্ত প্রাণ, যে ম্যাক্সিম গোর্কির মূল নাম হচ্ছে আলেক্সি ম্যাক্সিমোভিচ পেশকভ। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।